মিসির আলি সারাদিন ঘুমোলেন। দুপুরে একবার ঘুম ভেঙেছিল, মাথায় অসহ্য যন্ত্রণা। তিনি পরপর 2 গ্লাস ঠান্ডা পানি খেয়ে আবার বিছানায় গড়িয়ে পড়লেন। যখন জাগলেন তখন বেশ রাত। বিছানার পাশে উদ্বিগ্ন মুখে বরকত সাহেব দাঁড়িয়ে আছেন। একজন বেটে মতো লোক আছে, নিশ্চয়ই ডাক্তার। দরজার পাশে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে নিজাম। বোঝাই যাচ্ছে সে বেশ ভয় পেয়েছে। বরকত সাহেব বললেন, এখন কেমন লাগছে? ভালো। মিসির আলি উঠতে চেষ্টা করলেন। ডাক্তার সাহেব বললেন, নড়াচড়া করবেন না, চুপচাপ শুয়ে থাকুন, আপনার ব্লাড প্রেশার অ্যাবনর্মালি হাই। তিনি কিছু বললেন না। নিজেকে খাপ খাইয়ে নিতে তার সময় লাগছে। ঘুম ঘুম ভাবটা ঠিক কাটছে না। ডাক্তার সাহেব বললেন, হাই প্রেশারে কতদিন ধরে ভুগছেন? প্রেশার তো ছিল না, হঠাৎ করে হয়েছে। যে জিনিস হঠাৎ করে আসে তা প্রায় হঠাৎ করেই যায়, কি বলেন? না না, খুব সাবধান। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বরকত সাহেবকে বলেছিলাম হাসপাতালে ট্রান্সফার করবার জন্য। সত্যি করে বলুন, এখন কি বেটার লাগছে? লাগছে, আগের মতো খারাপ লাগছে না। ডাক্তার গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বললেন, হঠাৎ করে এরকম হাই প্রেশার হবার তো কথা নয়, খুব আনইউজুয়াল। তিনি এক গাদা ওষুধপত্র দিলেন। যাবার সময় বারবার বললেন, রেস্ট দরকার, কমপ্লিট রেস্ট। কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। একটা ঘুমের ওষুধ দিয়েছি, খেয়ে টানা ঘুম দিন। ভোরে এসে আমি আবার প্রেশার মাপব। বরকত সাহেব বললেন, আপনি তো সারাদিন কিছু খাননি। এখন খাবো, গোসল সেরে খেতে বসবো। প্রচণ্ড খিদে পেয়েছে। আপনি কি দয়া করে খাবারটা আমার ঘরে পাঠাবার ব্যবস্থা করবেন? নিশ্চয়ই করব, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম। মিসির আলি বললেন, আজ না, আমি আগামীকাল কথা বলবো। ঠিক আছে, আগামীকাল। বরকত সাহেব ঘর থেকে বেরোতে গিয়েও থমকে দাঁড়ালেন। নিচু গলায় বললেন, আপনার খুব কষ্ট হলো, আমি লজ্জিত। আপনি লজ্জিত হবার কিছুই নেই, আপনি এ নিয়ে ভাববেন না। দীর্ঘ স্নানের পর মিসির আলি সাহেবের বেশ ভালোই লাগছে। ক্লান্তির ভাব নেই। মাথায় সূক্ষ্ম যন্ত্রণা আছে, তবে তা সহনীয়, এবং মনে হচ্ছে গরম 1 কাপ চা খেলে সেরে যাবে। খাবার নিয়ে এলো নিজাম। মিসির আলি লক্ষ্য করলেন, নিজাম তাকে বারবার আর চোখে দেখছে। তার চোখে সীমাহীন কৌতূহল। সম্ভবত সে কিছু বলতে চায়, সাহস পাচ্ছে না। মিসির আলি ভারী গলায় ডাকলেন, নিজাম। জি স্যার। তুমি কেমন আছো? জি স্যার, ভালো। তিন্নি তোমাকে কখনো মাথা ব্যথা দেয়নি? নিজাম চমকে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। সহজভাবে ভাত তরকারি এগিয়ে দিতে লাগলো। কথা বলছো না কেন নিজাম? কি বলবো স্যার? ওই যে জিজ্ঞেস করলাম, তিন্নি তোমাকে মাথা ব্যথা দেয় কি না। আমার ধারণা সবাইকেই মাঝে মাঝে দেয়, ঠিক বলছি না? জি স্যার, ঠিক বলেছেন। তোমাকেও দিয়েছে? জি স্যার। কবার দিয়েছে? অনেকবার। তবু তুমি এ বাড়িতে পড়ে আছো কেন? চলে যাচ্ছ না কেন? নিজাম জবাব দিল না। মিসির আলি বললেন, আমি ওর অসুখ ভালো করবার জন্য এসেছি, কাজেই ওর সম্পর্কে সবকিছু জানা দরকার আমার। যদি তোমরা না বলো তাহলে আমি জানবো কি করে? কি জানতে চান স্যার? মানুষকে কষ্ট দেবার এই ব্যাপারটা ও কবে থেকে শুরু করেছে? 3 বছর হচ্ছে। প্রথম কিভাবে এটা শুরু হলো তোমার মনে আছে? যে মনে আছে, রহিমা তিন্নি আপার জন্য দুধ নিয়ে গিয়েছিল। তিন্নি আপা খাচ্ছিল না। তখন রাগের মাথায় রহিমা তিন্নি আপাকে একটা চড় দেয়। তারপরই শুরু হয়। রহিমা চিৎকার করতে থাকে, গড়াগড়ি করতে থাকে, ভয়ঙ্কর কষ্ট পায়। রহিমা কি এখনো কাজ করে এ বাড়িতে? জি। এরকম কষ্ট কি সে আরো পেয়েছে? জি স্যার। তবু সে এ বাড়িতে পড়ে আছে কেন? চলে যায় না কেন? নিজাম জবাব দিল না। মিসির আলি লক্ষ্য করলেন, এই প্রশ্নটির জবাব নিজাম এড়িয়ে যাচ্ছে। এত কষ্টের পরেও কাজের মানুষগুলি এখানেই আছে।
তার কি কারণ হতে পারে? হয়তো অনেক বেশি বেতন দেওয়া হচ্ছে, যে কারণে থাকছে, কিন্তু এটা বলতে কোনো আপত্তি থাকার কথা নয়। তুমি বেতন কত পাও নিজাম? যে মাসে 150 টাকা, আর সাথে কাপড় চোপড়। মিসির আলীর মনে হলো এটা এমন কোনো বেশি বেতন নয়, কাজেই এরা যে এখানে পড়ে আছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। নিজাম: যে স্যার। তুমি কি আমাকে চা খাওয়াতে পারো? নিয়ে আসছি স্যার। আর শোনো, রহিমার সঙ্গে আমি কথা বলতে চাই, ওকে পেলে বলবে আমার কথা। যে আচ্ছা। নিজাম চট করে চা নিয়ে এলো। লোকটি করিতকর্মা। চাটা হয়েছে চমৎকার। চুমুক দিতে দিতেই মাথার যন্ত্রণা প্রায় সেরে গেল। চিনি লাগবে স্যার? না লাগবে না, খুব ভালো চা হয়েছে নিজাম। বসো তুমি, টুলটায় বসো, কথা বলি। নিজাম বসল না, জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। মিসির আলী বললেন, তিন্নির মধ্যে আর কি অস্বাভাবিক ব্যাপার তুমি লক্ষ্য করেছ? নিজাম মাথা চুলকাতে লাগলো। মিসির আলী বললেন, ভালো করে চিন্তা করে বলো, সে এমন কি করে যে আমরা সাধারণত করি না? তিন্নি আপা রোদের মধ্যে বসে থাকতে ভালোবাসেন। তাই নাকি? যে স্যার, জ্যৈষ্ঠ মাসের রোদেও তিন্নি আপা সারাদিন ছাদে বসে থাকেন। এছাড়া আর কি করে? আর কিছু না। মনে করতে চেষ্টা করো, হয়তো কোনো ছোট ব্যাপার, তোমার কাছে হয়তো এর কোনো মূল্যই নেই, কিন্তু আমার কাছে তা গুরুত্বপূর্ণ হতে পারে। বুঝতে পারছো আমার কথা? যে স্যার। রাত 1টার দিকে মিসির আলী তিন্নির আঁকা ছবিগুলো নিয়ে বসলেন। সব মিলিয়ে 5টি ছবি। প্রতিটি ছবি গাছ বা গাছ জাতীয় কিছু, বেশিরভাগ গাছ লতানো। গাছের রং হলুদ থেকে লালের মধ্যে, সবুজের কিছুমাত্র ছোঁয়া নেই। তিন্নি হলুদ এবং লাল রং দিয়ে ছবি আঁকল কেন? সম্ভবত তার কাছে সবুজ রং ছিল না। অবশ্যই শিশুরা অদ্ভুত রং ব্যবহার করতে ভালোবাসে। তার এক ভাগ্নি মানুষ আঁকে আকাশি নীল রঙে, মানুষের চোখ দেয় গাঢ় লাল রং। অবশ্যই এই 5টি ছবি শিশুর আঁকা ছবি বলে মনে হচ্ছে না। শিশুরা এত চমৎকার ছবি আঁকে না। একটি ছবিতে দেখা যাচ্ছে ঝড় হচ্ছে, প্রচণ্ড ঝড়। কোনো শিশু, তা সে যত প্রতিভাবানই হোক না কেন, এরকম নিখুঁত ঝড়ের ছবি আঁকতে পারবে না। ছবি দেখে মনে হয় ঝড়ের সময়টাতে এই শিল্পী উপস্থিত ছিল। হাওয়ায় যে ঘূর্ণি উঠছে তাও সে লক্ষ্য করছে। মিসির আলী সাহেব মনে মনে একটি থিওরি দাঁড় করাতে চেষ্টা করলেন। তিনি ভাবতে চেষ্টা করলেন, ছবিগুলি কোনো শিশুর মন গড়া ছবি নয়, কল্পনার ছবি নয়। এই গাছ, এই ঝড়, বাতাসের এই ঘূর্ণি ছবি শিল্পী দেখেছে। তাই যদি হয়, তাহলে এই গাছগুলি কি পৃথিবীর? পৃথিবীর গাছে সবুজ রং থাকবে। ছায়াতে জন্মানো কিছু কিছু হলুদ গাছ তিনি দেখেছেন, কিন্তু এরকম কড়া সূর্যের আলোয় হলুদ গাছ তিনি দেখেছেন বলে মনে করতে পারলেন না। প্রতিটি ছবিতে 2টি সূর্য, গগনে সূর্য। এর মানে কি পৃথিবীর কোনো ছবিতে 2টি সূর্য থাকবে না? তাহলে এই থিওরি দাঁড় করানো যায় যে ছবিতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা অন্য কোনো গ্রহের। তা কেমন করে হয়? তিন্নি অন্য কোনো গ্রহের মেয়ে, এই যুক্তি হাস্যকর। তিন্নি পৃথিবীরই মেয়ে, এতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। এই গ্রহের মেয়ে হয়ে বাইরের একটি গ্রহের ছবি সে কেন আঁকছে, কিভাবে আঁকছে? মিসির আলী গম্ভীর মুখে দ্বিতীয় সিগারেটটি ধরালেন। সব কেমন জট পাকিয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, ছকে ফেলা যাচ্ছে না। তিনি সিগারেট টানতে টানতে বারান্দায় এসে দাঁড়ালেন এবং ভাবতে চেষ্টা করলেন, এই সব অল্প বয়সী একটি মেয়ের কল্পনার ছবি, এর বেশি কিছুই নয়। মেয়েটির কল্পনা শক্তি উচ্চ পর্যায়ের, যার জন্য সে এত চমৎকার কিছু ছবি আঁকতে পারছে। ভোরবেলা তাকে জিজ্ঞেস করতে হবে। মিসির আলীর ঠান্ডা লাগছে, হু হু করে বাইরে উত্তরে হাওয়া বইছে, কিন্তু এই ঠান্ডায় দাঁড়িয়ে বেশ ভালো লাগছে। চারিদিক খুব চুপচাপ, আকাশে চাঁদ থাকায় চমৎকার জ্যোৎস্না হয়েছে। গাছের ফাঁক দিয়ে জ্যোৎস্না ভেঙে ভেঙে পড়ছে।
কি অপূর্ব একটি দৃশ্য। মিসির আলি নিজের অজান্তেই হাঁটতে হাঁটতে একটা ঝাঁকড়া জাম গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। ঠিক তখন অদ্ভুত একটা ব্যাপার হলো। তিনি স্পষ্ট শুনলেন তিন্নি বলছে, কি ঘুম আসছে না? তিনি আশেপাশে কাউকেই দেখলেন না, দেখার কথাও নয়। এই নিশিরাত্রে তিন্নি নিশ্চয় নিচে নেমে আসেনি। তিনি বললেন, কে কে কথা বলল? মিসির আলি খিলখিল করে হাসির শব্দ শুনলেন। এর মানে কি? তিন্নির হাসি কোথা থেকে ভেসে আসছে। মিসির আলি বললেন, তুমি তিন্নি? হ্যাঁ। কোথা থেকে বলছো? আপনি এত বুদ্ধিমান, অথচ কোথা থেকে বলছি তা বুঝতে পারছেন না। না, বুঝতে পারছি না। তুমি কোথায়? আমি আমার ঘরেই আছি, কোথায় আবার থাকবো? মিসির আলি একটা বড় ধরনের চমক পেলেন। মেয়েটি তার ঘর থেকেই কথা বলছে। সেই সব কথা তিনি পরিষ্কার শুনছেন। টেলিপ্যাথিক যোগাযোগ, অদ্ভুত তো। মেয়েটিও নিশ্চয়ই তার কথা শুনতে পাচ্ছে। মেয়েটির সঙ্গে কথা বলার জন্য নিশ্চয়ই চেঁচাতে হবে না। মনে মনে ভাবলেন, তিনি বুঝবে। মিসির আলি কথা বলা শুরু করলেন। এরকম অদ্ভুত কথোপকথন তিনি এর আগে কখনো করেননি। মিসির আলি, কেমন আছো তিন্নি? তিন্নি, ভালো। এখনো জেগে আছো? হ্যাঁ, আছি। কেন? আমারও আপনার মতো ঘুম আসছে না। মিসির আলি, রোজই জেগে থাকো? মাঝে মাঝে থাকি। তোমার ছবিগুলি বসে বসে দেখলাম। তিন্নি, আমি জানি। মিসির আলি, খুব সুন্দর হয়েছে। তাও জানি। এগুলি কোথাকার ছবি? বলবো না। কেন, বলতে অসুবিধে কি? বলতে ইচ্ছে হচ্ছে না। ছবিতে দেখলাম দুটি সূর্য। হ্যাঁ, দুটি সূর্য। মিসির আলি, দুটি কেন? তিন্নি, দুটি থাকলে আমি কি করব? একটি আঁকবো? কথাবার্তা এই পর্যন্তই। মিসির আলি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, কিন্তু আর কোনো যোগাযোগ হলো না। তিনি বেশ কয়েকবার ডাকলেন, তিন্নি, তিন্নি। কোনো জবাব নেই। মিসির আলি নিজের বিছানায় ফিরে এলেন। ঘুম ছুটে গিয়েছে। শুয়ে থাকার কোনো মানে হয় না। তিনি আবার ছবি নিয়ে বসলেন। যদি নতুন কিছু বের হয়ে আসে। যে মাটির ওপর গাছগাছালি দাঁড়িয়ে আছে, তার রং কি? আকাশের রং কি? গাছপালার ফাঁকে কোনো কীটপতঙ্গ আছে কি? যদি থাকে, তাদের রং কি? আপনি এখনো জেগে আছেন? তিনি চমকে উঠলেন। তিন্নি আবার কথা বলা শুরু করেছে। হ্যাঁ, এখনো জেগে আছি। তোমার ছবি দেখছি। কেন দেখছেন? একবার দেখাও যা, 100 বার দেখাও তা। উহু, তুমি ঠিক বললেন না। প্রথমবার অনেক কিছু চোখে পড়ে না। আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুম আসছে না। আমি কিন্তু আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি। পারো নাকি? হ্যাঁ, পারি। দেব? না, তার দরকার নেই। তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে। তাহলে কথা বলুন। আমার সঙ্গে তুমি যেভাবে কথা বলছো, অন্যদের সঙ্গেও কি সেইভাবে কথা বলো? না। কেন বলো না? বলতে ইচ্ছে করে না। মিসির আলি চেষ্টা করতে লাগলেন আজে বাজে প্রশ্নের ফাঁকে ফাঁকে দু একটি জরুরি প্রশ্ন করে খবরাখবর বের করে আনতে, কিন্তু মেয়েটি খুব সাবধানী। সে অনায়াসে ফাঁদ কেটে বেরিয়ে যাচ্ছে। তবু এর মধ্যে একটি কাজ হচ্ছে। তিন্নি শুধু মানুষ নয়, পশুদের সঙ্গেও যোগাযোগ করতে পারে। মিসির আলি জিজ্ঞেস করলেন, বেড়াল তোমার কথা বুঝতে পারে? পারে। তুমি ওর কথা বুঝতে পারো? বেড়াল কোনো কথা বলে না, তবে সে যা ভাবে তা বুঝতে পারি। অবশ্যই সবসময় পারি না। কখন কখন পারো? তা জেনে আপনি কি করবেন? আপনি কি বেড়াল? তিন্নি খিলখিল করে হাসতে লাগলো। মিসির আলি রোমাঞ্চ বোধ করলেন। মেয়েটি নিজের ঘরে বসে হাসছে, অথচ তিনি কি স্পষ্ট শুনতে পাচ্ছেন। তিন্নি, বলুন। এই যে তুমি কথা বলছো, আমি শুনছি। আচ্ছা, এ বাড়িতে অন্য যারা আছে তারা কি শুনছে? তারা শুনবে কিভাবে? আমি কি তাদের সঙ্গে কথা বলছি? তাও তো ঠিক। আচ্ছা ধরো, কাল ভোরে আমি যদি অনেক দূরে চলে যাই, 3-4 মাইল দূরে কিংবা তার চেয়েও দূরে,
তখন কি তুমি আমার কথা শুনতে পারবে? তিন্নি বিরক্ত হয়ে বলল, আপনার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমি আর কথা বলবো না। মিসির আলি বললেন, শুভরাত্রি তিন্নি। তার কোনো জবাব তিনি শুনতে পেলেন না। মাথার যন্ত্রণাটা আবার ফিরে এসেছে, শরীরটা হালকা লাগছে। মিসির আলি ডাক্তারের দিয়ে যাওয়া ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে গেলেন। ভালো ঘুম হলো না, আজে বাজে স্বপ্ন দেখলেন। বেশ কয়েকবার ঘুম ভেঙেও গেল।